স্বাগত বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে আছি আমি আসমাতুলি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আমরা জেনেছি হাসপাতালগুলোতে করোনা রোগী সামলাতে হিমশিম খাবার অবস্থা। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড আইসিইউ মিলছে না এমন খবরও রয়েছে। তো কি বলছেন সংশ্লিষ্টরা? আসমা, আমি কিন্তু এর আগের ঘন্টাতেও কিন্তু বলেছি যে করোনার যে প্রকোপ, সেই প্রকোপ বেড়ে যাওয়ার কারণে চিকিৎসা ব্যবস্থাপনা একটু চাপ কিন্তু বেড়েছে এবং একই সাথে কিন্তু যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর যেই দৈনন্দিন যে বিভিন্ন অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে তার পাশাপাশি আসলে করোনা চিকিৎসা দেওয়াটা একটু ঝামেলা পড়ছে অনেক হাসপাতালে। বিশেষ করে এই শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের কথা যদি আমি বলি, আপনি জানেন যে হাসপাতালটি 500 শয্যার এবং আমরা হাসপাতালের যিনি পরিচালক তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছে যে হাসপাতালটির প্রায় 460টি বেডই কিন্তু এই পোড়া রোগীদের জন্য কিন্তু এরই মধ্যে কিন্তু বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে এবং এই বেড খালি নেই। এর মধ্যে এই কোভিডের জন্য তারা কেবিন ব্লকে 14 তলা কেবিন ব্লকে সব মিলিয়ে তারা সর্বোচ্চ 21টি তারা শয্যা তারা প্রস্তুত করতে পেরেছে বলতে তারা এখনও সেটি প্রস্তুত করছে এমনটি আমাদেরকে জানিয়েছে। কেননা ওই যে জায়গাতে করোনা রোগী রাখা হবে সেই জায়গাতে কিন্তু অন্যান্য যে বার্ন ইউনিটের কিন্তু অন্যান্য রোগী রয়েছে, আর যার কারণে কিন্তু তাদেরকে আসলে সরিয়ে নেওয়ার পরবর্তীতে আসলে এটি প্রস্তুত করতে পারবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আমি কিন্তু আরও কিছু তথ্য আমি যতটুকু আমাদেরকে এই হাসপাতাল থেকে জানিয়েছে হাসপাতালের পরিচালক যেটি আমাদেরকে বলছেন সেটি হলো যে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল, বরিশাল মেডিকেল, কুমিল্লা, রাজশাহী, খুলনার সরকারি হাসপাতালগুলোতে আসলে এই বার্ন ইউনিটগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরোপুরি রোগীর একটি বড় চাপ পড়েছে এই ঢাকার এই হাসপাতালে, যার কারণে আসলে এই মুহূর্তে এই হাসপাতালে অন্যান্য যে পোড়া রোগী রয়েছে এই পোড়া রোগীর পাশাপাশি তাদের করোনা রোগীদের যে চিকিৎসা দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন এই হাসপাতালের যিনি দায়িত্বপ্রাপ্ত পরিচালক রয়েছেন তিনি। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা রয়েছে আসলে তাদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে যে আসলে এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে কিভাবে এই অন্যান্য রোগীর পাশাপাশি এই কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া যায়। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তুলি। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যাচ্ছি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? তুলি, আমরা কিন্তু মোটামুটি সকাল থেকে এখানে অবস্থান করছি, তো মোটামুটি বিরতি দিয়েই কিন্তু রোগী এখানে আসছেন। করোনা রোগী যারা আসছেন বেশিরভাগই কিন্তু হচ্ছে যে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাবার কারণে কিন্তু তারা হচ্ছে যে মুমূর্ষু অবস্থায় যাবার কারণেই কিন্তু তারা হচ্ছে হাসপাতালে আসছেন এবং এসে সাধারণ যে বেডগুলো রয়েছে তো সেগুলো কিন্তু মোটামুটি পূর্ণ হয়ে গেছে। কিছু বেড খালি রয়েছে। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর যিনি, তার সঙ্গে কথা বলেছিলাম আমি। তো সমস্যা যেটি দেখা দিয়েছে, খুবই মারাত্মক যদি অবস্থার অবনতি হয়, অর্থাৎ মুমূর্ষু কোনো রোগীকে যে আইসিইউতে জায়গা দেবে সেই ক্ষেত্রে কিন্তু আইসিইউ বেডের সংকট রয়েছে বর্তমানে যে হাসপাতালটিতে আমরা রয়েছি শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে। অ্যাম্বুলেন্সের সারি দেখতে পাচ্ছেন তুলি, তো প্রচুর রোগী কিন্তু হচ্ছে যে আসছেন এবং যেটি বলছিলাম যে করোনা রোগীর সংখ্যাই কিন্তু আসলে বেশি। পাশাপাশি আরেকটি জায়গা একটু দেখাতে চাই তুলি, এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু হচ্ছে যে টিকাদান যে কর্মসূচি শুরু হয়েছিল তো সেই টিকাদান ক্যাম্পগুলো কিন্তু রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ক্যাম্পগুলোতে কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এখানে কিন্তু হচ্ছে যে লোকজন কিন্তু
কিন্তু টিকা নিতে আসছেন এই সংখ্যাটা কিন্তু কম। তো যার ফলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, একদিকে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কিন্তু টিকা নেবার ক্ষেত্রে আগ্রহী মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছেন। তো এর কারণ কি আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো তারা আমাদেরকে যেটি বলছেন যে করোনার যে নতুন যে ধরন যেটি হচ্ছে যে বাংলাদেশে দেখা দিয়েছে, এর ফলে কিন্তু অনেকেই মনে করছেন যে টিকাগুলো এসেছে সেই টিকাগুলো কার্যকর হবে না। এই আশঙ্কা থেকে কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু টিকা গ্রহণের যে সংখ্যা সেটি কিন্তু কমে গেছে। তো এটিও কিন্তু আসলে একটি মানুষের জন্য উদ্বেগজনক বিষয়। একাধারে মানুষ আক্রান্ত হচ্ছে, অন্যদিকে যদি টিকাও না নেয় সেক্ষেত্রে কিন্তু করোনা কিন্তু যে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার জন্য যেমন হচ্ছে যে উদ্যোগ নিতে হবে, পাশাপাশি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে যে বেডের যে সংকট রয়েছে এবং করোনা রোগীদের জন্য বিশেষ করে যে আইসিইউ এর প্রয়োজন হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট যখন শুরু হয় তাদের, তো ওই আইসিইউ এর যাতে ব্যবস্থা করা হয় এমন দাবি কিন্তু জানাচ্ছেন এখানকার রোগী যারা আসছেন। তুলি। মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, করোনা সংক্রমণের সবশেষ কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। যশোরের করোনা রোগী বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন যে বিভিন্ন সময় মাস্ক না পরার কারণে এই যে করোনার সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। যদি পরিসংখ্যান দিয়ে বলি, হাসপাতালে এখন পর্যন্ত আক্রান্ত সংখ্যা রয়েছে 4,965 জন, এর ভিতরে সুস্থ হয়েছেন 4,802 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 61 জন এবং হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 2 জন এবং হোম আইসোলেশন অর্থাৎ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন 100 জন। এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে পরীক্ষা হচ্ছে। সেইখানে গত 20 মার্চে পরীক্ষা হয়েছে 115 জনের, সেখানে 15 জন পজিটিভ এসেছে এবং 22 মার্চ 97 জন পরীক্ষা হয়ে 14 জনের পজিটিভ এসেছে এবং 23 মার্চ 101 জন পরীক্ষা হয়ে 9 জন পজিটিভ এসেছে এবং 24 তারিখে 83 জনের পরীক্ষা করে 5 জনের পজিটিভ এসেছে। এই সব মিলে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন গেলেই বাড়ছে। তবে সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে যশোর 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি আইসিইউ বেড করার দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি, অর্থাৎ সেই আইসিইউ বেড চালু হয়নি। ফলে সাধারণ যে মানুষ আছেন যারা অতিরিক্ত আক্রান্ত হয়ে অর্থাৎ খুব গুরুতর আহত যারা রয়েছেন, গুরুতর রোগী, তাদের সংখ্যা কিন্তু আরও বেশি হচ্ছে, কারণ হাসপাতালে খুবই যে স্বাস্থ্যবিধি সেটি মানা হচ্ছে না। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে তুলি আপনার কাছে। রিপন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর দুটি হাসপাতালের করোনা রোগীদের আধিক্যের কথা জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব ও মাহমুদুল হাসান। একই বিষয়ে যশোর থেকে যুক্ত হয়েছিলেন রিপন হোসেন। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। সাভারের আমিনবাজারে সড়ক সংস্কার কাজের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। মঙ্গলবার দুপুরে এই পাইপ সংস্কার কাজ কর্তৃপক্ষ শুরু করলেও তা এখনও শেষ হয়নি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ তুলি। এই মুহূর্তে রয়েছে আমিনবাজার সালেপুর ব্রিজের নিচে। আপনি জানেন যে এই গ্যাস লাইন কিন্তু এই রোডসেন হাইওয়ে অর্থাৎ নতুন একটি ব্রিজের পাইলিং করার সময় কিন্তু সেই যে এখানে যে 16 ইঞ্চি প্রেশারের যেই গ্যাস পাইপ সেটা কিন্তু ফেটে যায়। ফেটে যাওয়ার পরেই কিন্তু গ্যাস বের হয় এবং এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে তিতাস গ্যাস এবং কর্তৃপক্ষরা। এরপরে কিন্তু আপনি জানেন যে আজকে 2 দিন হয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু এই তিতাসের কর্তৃপক্ষরা এখনও মেরামত করতে পারেনি এবং গতকালকে দুপুরে শুরু করেছে, এখনও দুপুর গড়িয়ে যাচ্ছে। কিন্তু তারা বলছে যে 12টার দিকে হয়তো রাত 12টার মধ্যে হয়তো গ্যাস লাইন তারা বলছে যে ঠিক করে, যেহেতু দ্বিতীয় ধাপে কিন্তু আবার এখানে যে গজারির যে অর্থাৎ আপনার যেখানে পাইলিং অর্থাৎ
টিন দিয়ে তারা সেখানে কাজ করেছিল, মেরামত করছিল, সেটা কিন্তু তারা পানি ঠেকাতে পারে নাই, যার ফলে কিন্তু এখন নতুন করে আবার স্টিলের পাত নিয়ে আসছে। সেই স্টিলের পাত নিয়ে কিন্তু সেখানে তারা কাজ করার চেষ্টা করছে। আমি একটু তিতাস কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি আমার সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আসলে আপনারা কি দেখছেন এবং কি করছেন? আমরা সব যখন ফেল করে ফেলছি, এখন আমাদের স্টিলের পাত আসছে, এই পাত আমরা বসাইতেছি, পাত বসায় বাদ দিয়ে তারপরে আমরা লিকেজের মেরামত করব। আমরা এই কোয়ালিটিতে আছি এখন। আমাদের হয়তো সর্বোচ্চ আর 1-1.5 ঘন্টার ভিতরে আমরা এখানে লিকেজের কাজে শুরু করব। এখনো কি তিতাসের মূল কাজটা শুরু করতে পারেননি? না, এখন এই বাদ না দিতে পারলে তো আমার কাজের গোড়াতে আমি যেতে পারছি না, যেহেতু আমার লাইনটা 15 ফিট নিচে আছে। আমার মেন লাইনটা 15 ফিট নিচে, আমি যদি বাদ ঠিক মতো না দিতে পারি তাহলে তো আমি এই কাজ করতে পারবো না। আর সব বালু ভেঙে আসতেছে, এটা তো আপনার 2 দিন ধরে দেখতেছেন। আর এই লাইন বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর বাসায় গ্যাস নেই। তার আমরা যত দ্রুত পারতেছি এটা কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো আজকের ভিতরে, আজকে দুপুরের পর ইনশাল্লাহ এটা সমাপ্ত হবে, এটার একটা আশাবাদী আমরা। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে এই মুহূর্তে তারা বলছে যে ঢাকায় আসলে গ্যাস নেই এবং বিকল্প গ্যাসের লাইনের ব্যবস্থা করা হয়েছিল। তারই মধ্যে কিন্তু আপনি দেখেছেন যে তারা বিকল্প লাইন দিয়ে যে গ্যাসটি চালু করেছে রাজধানীতে, সেই গ্যাসের যে এখনো প্রেশার নাই এবং মূল যে লাইনের কাজ সেটা কিন্তু তারা বলছে আজকের মধ্যে শেষ করবে। এই ছিল তুলি আমার কাছে সাভারের সালেপুরের আমিনবাজারের ব্রিজের নিচে যে তিতাস গ্যাস লিকেজের সর্বশেষ খবর। চলে যাচ্ছে আপনার কাছে তুলি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। সাভারের আমিনবাজারের গ্যাস লাইন বিস্ফোরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এদিকে আজ ঘটনাস্থলে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ব্যাপারে আরও তথ্য জানাতে কক্সবাজার থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুবুল ইসলাম। আয়ুব, রোহিঙ্গা ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী কখন আসছেন? অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ কি খবর আছে আপনার কাছে? কথা রয়েছে, ক্যাম্পে 12:45 পৌঁছার সম্ভাবনা আছে। তো উনি আবার 3টায় ফিরে যাবেন। সাথে আছেন সিনিয়র সচিব জননিরাপত্তা। এখন কালকে ত্রাণ ও দুর্যোগ সচিবের যে সংবাদ সম্মেলন হয়, ওখানে উনি বলেছেন কেউ যাতে কোথায় কষ্ট না পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে 10,000-এর অধিক পরিবার মানে বসত বাড়ি হারা হয়ে গেছে, পুড়ে গেছে একদম। তো 45,000 মানুষ গৃহহীন। এখন তাদের আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন এনজিও সরকারের সহায়তায় তাঁবু ব্যবস্থা করা হচ্ছে। এখনো কিছু মানে রোহিঙ্গা নারী পুরুষ খোলা আকাশের নিচে আছে, হতে পারে এই শীঘ্রই ওদের থাকার একটা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আয়ুব, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।